আমাদের অনেকগুলো টপিক আছে। আমাদের এই লেকচারের টপিক গুলো হচ্ছে পার্টিসিপল জিরান, তারপরে হচ্ছে ফ্রেজ, ক্লজ, এগুলো। তো মোটামুটি তিনটা ক্লাসে আমরা এই লেকচারটা শেষ করব। ফার্স্টে আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ফ্রেজ। আমি আপনাদেরকে বোঝাবো তার আগে আপনাদের জন্য এই কাজ, এখানে কিছু এক্সারসাইজ আছে, এগুলো হচ্ছে আপনারা ফার্স্টে ট্রাই করবেন। দ্য বয় অন টপ অফ দ্য রেজাল্ট ইজ মাই ব্রাদার, এখানে অন টপ অফ এটা কোন ফ্রেজ? কেউ ট্রাই করবে না? রে মা। এই কথা শোনা যাচ্ছে আমার। গত ক্লাসে, মানে গতকালকে আমি কিন্তু ফ্রেজ নিয়ে একটু করে কথা বলছি আপনাদেরকে। সো ওই আইডিয়াটাও কাজে লাগাতে পারেন। অন টপ অফ ট্রাই করেন, ভুল হবে, সমস্যা নেই। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ, ওকে। প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়ে যাচ্ছে, ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা। পরেরটা ভাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ, ওকে। নেক্সট। এটা পারা যাচ্ছে না, আন্দাজ একটা বলে দেন না। ওকে, এটাকে বাদ রাখলাম। তারপরটা, অফ দ্য রেজাল্ট। ভাই অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব। আর লাস্টেরটা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, এখন ও আচ্ছা, একটা তো বাদ আছে। এটা আর কেউ ট্রাই করবে? ওকে,
সো এখন আমি আবার গতকালকে যে কথাগুলো বলেছি ওই কথাগুলো এখন আবার বলবো। প্রেপোজিশনাল ফ্রেজ দুই প্রকার। এক প্রকার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। আরেক প্রকার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। তো যেই প্রেপোজিশনাল ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয় সেটাকে আমি বলেছিলাম চোখ বন্ধ করে একদম প্রেপোজিশনাল ফ্রেজ বলে দিবেন, একদম চোখ বন্ধ করে, কোনো সমস্যা নেই। সো এই ফ্রেজটা যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু এবং প্রেপোজিশন দিয়ে শেষ, তাই এটাকে আমরা বলবো প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর বলেছিলাম আরেক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ আছে যেটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয়। সো যেই প্রেপোজিশনাল ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয় সেটা বাক্যে হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। মনে আছে তো? জি স্যার। আচ্ছা। তাহলে এটা যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হলো সেহেতু এটা হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। এই যে অন টপ অফ দ্য রেজাল্ট, এটা কাকে মডিফাই করতেছে? দা বয়। বয়কে। বয়টা কোথায়? টপ অফ দ্য রেজাল্ট। টপ অফ দ্য রেজাল্ট। তো এই ফ্রেজটা যেহেতু বয় নাউনটাকে মডিফাই করতেছে সেই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, হয়তোবা আপনারা বুঝেছেন, তারপরও কারো মনের মধ্যে একটা কিঞ্চিত একটা ঝামেলা রয়ে গেছে, সেই ঝামেলাটা আমি নিজেই বলে দিচ্ছি, আপনারা তো বলবেন না কারণ আপনারা অনেক লজ্জা পান, কারণ পাছে লোকে কিছু মনে করে। তো একটু খেয়াল করে দেখেন বয়টা কোথায়? টপ অফ দ্য রেজাল্ট। তো আমরা জানি কখন, কোথায়, কিভাবে, কেন এই শব্দগুলো দ্বারা যদি প্রশ্ন করি, প্রশ্ন করার পরে আমরা যে উত্তরটা পাই সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি না অ্যাডভার্ব বলি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলি। এই আমি একটা প্রশ্ন করলাম এবং আপনারা উত্তর দিলেন, ভেরি গুড, কিন্তু আমার প্রশ্নটা কেউ বুঝতে পারলেন না। আবার প্রশ্নটা বলছি, কখন, কোথায়, কিভাবে, কেন এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটাকে আমরা কি বলি? আপনারা বলেছেন অ্যাডভার্ব। উত্তর কি চেঞ্জ করবেন? আপাতত না। আচ্ছা, দেখেন অ্যাকচুয়ালি আমি যদি বলতাম কখন, কোথায়, কিভাবে, কেন এই চারটা শব্দ দ্বারা আমরা যদি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কে প্রশ্ন করি তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু আমি এটা বলি নাই, আমি বলছি কখন, কোথায়, কিভাবে, কেন এই চারটা শব্দ দ্বারা আমরা যদি প্রশ্ন করি। এখন প্রশ্নটা করবোটা কাকে? দ্যাট ইজ দ্য বিগ ইস্যু। প্রশ্নটা করবেনটা কাকে? প্রশ্নটা যদি আপনি নাউন প্রোনাউন কে করেন তাহলে সেটা অ্যাডজেক্টিভ, প্রশ্নটা যদি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কে করেন তাহলে সেটা অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব ভার্ব কে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করে। সো কখন, কোথায়, কিভাবে, কেন এই চারটা শব্দ দ্বারা আপনি যদি ভার্ব কে মডিফাই প্রশ্ন করেন কিংবা অ্যাডজেক্টিভ কে প্রশ্ন করেন কিংবা অ্যাডভার্ব কে প্রশ্ন করেন তখন উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হবে। কিন্তু প্রোনাউন কে প্রশ্ন করেন উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হবে না, সেটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি আমি বুঝাতে পারছি। বুঝাতে পারছি? ওকে, পরেরটাই আসে। দ্য বয় অন টপ অফ দ্য রেজাল্ট। এই টপ অফ দ্য রেজাল্ট শব্দটা আমরা যদি ভালো করে তাকাই কার পরে আছে?
Preposition. টপ অফ দ্য রেজাল্ট শব্দটা এক্সাক্ট কার পরে আছে? Preposition. প্রেপোজিশন। আমরা তো এর মধ্যে শিখেছি প্রেপোজিশনের একটা কি থাকে? Object. অবজেক্ট থাকে। আর অবজেক্ট কোন কোন পার্ট অফ স্পিচ হয়? Noun. Pronoun. নাউন, প্রোনাউন। প্রোনাউন ফ্রেজ বলে কোন ফ্রেজ আছে? Noun. তাহলে এটাকে কোন ফ্রেজ বলবো? Noun phrase. নাউন ফ্রেজ। তাহলে এটা নাউন ফ্রেজ কেন? তার প্রোনাউন ফেস রাইট। না না, এটা নাউন ফ্রেজ কেন? কারণটা কি? এটাকে আমরা কেন নাউন ফ্রেজ বলছি? ও মা, একটু আগেই তো বললাম। প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ। কথা আবার জিজ্ঞেস করতেছি, এটাকে কেন নাউন ফ্রেজ বলছি? Preposition. প্রেপোজিশনের অবজেক্ট। অবজেক্ট আছে। এই ফ্রেজটা আমরা একটু দেখি কি দিয়ে শুরু হয়েছে আর কি দিয়ে শেষ হয়েছে। প্রিপোজিশন আর নাউন। তাহলে এটা কোন কোন পার্ট অফ স্পিচ হবে? কোন কোন ফ্রেজ হবে এটা? Adjective অথবা noun. অ্যাডজেক্টিভ অথবা Adverb. Adverb. আচ্ছা, এখন দেখেন দা বয় অন টপ। অন কোন পার্ট অফ স্পিচ? Preposition. তাহলে এখন এই অন এর অবজেক্ট কে? Top of the result. না, অফ দ্য রেজাল্টের নিচে তো আলাদা করে থাক। তাহলে অন এর অবজেক্ট কে? Top. টপ। তো অন যদি প্রেপোজিশন হয়, টপ যদি অবজেক্ট হয়, তাহলে টপ কোন পার্ট অফ স্পিচ? Noun. শুনি নাই। Adjective. এটা কোনো কথা বললেন? এতক্ষণ কি Noun. করাইলাম? অন যদি প্রেপোজিশন হয় আর টপ যদি প্রেপোজিশনের অবজেক্ট হয়, তাহলে টপ কি অ্যাডজেক্টিভ? A noun. নাউন। দা বয় অন টপ। কিসের টপ? Of the result. রেজাল্টের টপ। তাহলে অফ দ্য রেজাল্ট কাকে মডিফাই করতেছে? Top. তাহলে টপ কোন পার্ট অফ স্পিচ ছিল? Noun. তাহলে অফ দ্য রেজাল্ট কি হওয়া উচিত? Adjective. অ্যাডজেক্টিভ। অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে কি দাগাবেন? Adverb. ঘোড়ার ডিম, যেটা অ্যাডজেক্টিভ সেটা অ্যাডভার্ব হয়, তখন দাগাবেন হচ্ছে প্রেপোজিশনাল। হয় অ্যাডজেক্টিভ নয় প্রেপোজিশনাল, অথবা হয় অ্যাডভার্ব নয় প্রেপোজিশনাল। অ্যাডজেক্টিভ না থাকলে অ্যাডভার্ব, কিংবা অ্যাডভার্ব না থাকলে অ্যাডজেক্টিভ দাগানোর কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? Yes. হ্যাঁ। তাহলে এখানে এই যে 2 নাম্বারটা আমরা যে অ্যাডজেক্টিভ দাগাইলাম, এখানে যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে কি দাগাবেন? Prepositional. প্রেপোজিশন। এবার আসেন, তাহলে এটা তো আপনাদের পারার কথা, এটা বলে ফেলেন কি হবে। দা রেজাল্ট। এটা না পারলে আর বুঝেন নাই কিছু। Noun. কনফ্রেস। 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 অপদা, এটা কোন পার্ট অফ স্পিচ?
Preposition. তাহলে প্রিপোজিশনের পরেরটা কি হবে? Noun. Noun phrase. এবার বলতে পারছেন না কেন? দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। পরেরটাই ফার্স্টে, অন দ্য অ্যাকাউন্ট অফ। প্রিপোজিশন কারণটা সহ। স্যার, এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে। ভেরি গুড। তারপরটা the adjective, কেন? Adverb. অ্যাডজেক্টিভ কেন? আনসার নাই। আচ্ছা, সো প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাই না? যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই কারণে সে হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব Adverb. হবে। তো অ্যাডভার্ব বললে কাকে কাকে মডিফাই করতে হয়? ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তো এটা কাকে মডিফাই করছে আমরা দেখি। সাকিব কুড নট প্লে। সাকিব খেলতে পারে নাই। কেন পারে নাই? অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ ইনজুরি, তার ইনজুরির কারণে। সো প্লে ভার্বটাকে কেন দ্বারা প্রশ্ন করলে এটাকে উত্তর হিসেবে পাওয়া যাচ্ছে, অতএব এটাকে আমরা বলবো হচ্ছে Verb. adverb। তারপরটা Noun. ভেরি গুড। কেন নাউন? The preposition এর পর object. ঠিক ঠিক কান্না করতেছে আমার একটু। ওকে, প্রেপোজিশনের পরে। সরি, আপনাদের মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। সো এটা যেহেতু প্রেপোজিশন আর এই ফ্রেজটা প্রেপোজিশনের পরে আছে, তাই এই ফ্রেজটাকে বলছি হচ্ছে আমরা প্রেপোজিশনের অবজেক্ট। আর যেহেতু এটা প্রেপোজিশনের অবজেক্ট, তাই অবজেক্ট হিসেবে এটাকে আমরা বলছি হচ্ছে নাউন। কারণ অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। ওকে, সো পরেরটা। যেটা ভালো আছে Sakib could not play on the account of his injury. So account of his injury কোন phrase? এটা কিন্তু কমন সেন্স খাটালেই পারবেন। এটাও কি নাউন? হ্যাঁ, এটা নাউন। তবে কেন বলতে পারবেন? সে হচ্ছে আগে আর্টিকেল। ভেরি গুড। আমরা একটা জিনিস পড়েছিলাম, মানে আমি পড়িয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে ডিটারমিনার। তো আমরা চিনি, তাই না? ডিটারমিনারের কাজ হচ্ছে এই গত লেকচার যেটা, আর লেকচার 3, ওখানে অ্যাডজেক্টিভের মধ্যে আমরা দুইটা প্রকারভেদ শিখছিলাম না, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ গুলাকেই তো ডিটারমিনার বলে। দ্যাট মিনস আপনি যেটা দ্বারাই ডিটারমাইন করবেন সেটাই ডিটারমিনার। যেমন 5 বুকস, 5 হচ্ছে ডিটারমিনার।
মাই বুকস, মাই হচ্ছে ডিটারমিনার, কারণ মাই দ্বারা আমার, অন্য কারো না। দ্যাট মিনস যেটা দ্বারা ডিটারমাইন করা হয় সেটাই ডিটারমিনার। তো ডিটারমিনার কাহাকে বলে? যাহা ডিটারমাইন করে তাহাই ডিটারমিনার। এটা হচ্ছে ডিটারমিনারের ডেফিনেশন। ডিটারমিনার কাকে বলে? যাহা ডিটারমাইন করে তাহাই ডিটারমিনার। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইন কাকে করে? একটু আগে বললাম না যাহা ডিটারমাইন করে, কিন্তু ডিটারমাইনটা করবেটা কাকে? তো ডিটারমাইন করে হচ্ছে নাউনকে। দ্যাট মিনস ডিটারমিনারের কাজই হচ্ছে একটা, সেটা হচ্ছে নাউনকে ডিটারমাইন করা। তার মানে ডিটারমিনার যদি সেন্টেন্সে থাকে তারপরে অবশ্যই একটা নাউন আছে। তাহলে এই দা যদি ডিটারমিনার হয় তারপরে অবশ্যই কি আছে? একটা নাউন আছে। অতএব এটা ডিটারমিনারে থাকার কারণে, ডিটারমিনারের পরে থাকার কারণে নাউন ফ্রেজ। আমি কি এটা বুঝাতে পারছি? তারপরে সাকিব কুড নট প্লে অন দা অ্যাকাউন্ট অফ হিজ ইনজুরি। এটা টেকনিক্যালি দেখি আপনাদের জ্ঞান বুদ্ধি খাটায় বলেন তো। স্যার অ্যাডজেক্টিভ। ভেরি গুড। কেন? স্যার দা ইজ এ কমপ্লিমেন্ট। দা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরেরটা কি? অ্যাকাউন্ট নাউন। অ্যাকাউন্ট, নাউন। আর অফ হিজ ইনজুরি কাকে মডিফাই করছে? অ্যাকাউন্টকে মডিফাই করছে। অ্যাকাউন্ট ছিল নাউন, অতএব অফ হিজ ইনজুরি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ভেরি গুড। অপশন অ্যাডজেক্টিভ না থাকলে কি দেখাবো? নাউন। হ্যাঁ, প্রিপোজিশন প্রিপোজিশনাল। প্রিপোজিশন। ঠিক আছে, এরপরে আসি। এটা তো আরো সহজ, না পারলে কিন্তু পড়াবো না আর। His injury comprise? নাউন ফ্রেজ। क्यों? প্রিপোজিশনের উপর। হুম, বুঝি নাই। এটা কেন নাউন ফ্রেজ? প্রিপোজিশনটার অবজেক্ট। প্রেপোজিশনটার অবজেক্ট, এই কারণে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ভেরি গুড। সো আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ কিভাবে শর্টকাটে বের করা যায় এগুলো আমরা দেখলাম। এখন আমরা টুকটাক আরেকটু বিস্তারিত আলোচনা করব। এখন আসেন ফার্স্ট আমরা নাউন নিয়ে কথা বলি। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। অবজেক্ট নাউন হিসেবে? অবজেক্ট হিসেবে নাউন বসে। একটু কি
কেউ বলতে পারছেন না যে হিউজ বিউটিফুল হোম কোন ফ্রেজ? তো হিউজ বিউটিফুল হোম এটা হচ্ছে হায়ার Noun. ভার্বের অবজেক্ট। হ্যাঁ, নাউন ফ্রেজ। ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। সো কি হায়ার করেছে? এ হিউজ বিউটিফুল হোম। সো যেহেতু এটা অবজেক্ট তাই এটাকে আমরা বলছি হচ্ছে নাউন ফ্রেজ। আবার এখন যদি আমরা এখান থেকে এই শব্দটা বাদ দেই তাহলে এটা কোন ফ্রেজ দাঁড়াবে? Noun phrase. নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ হবে? কারণ এই হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে হচ্ছে নাউন বসে। ভেরি গুড। এখন আমরা আসি হচ্ছে এটা, আই নো হাউ টু সুইম। কি জানি? সুইম করতে জানি। তো ভার্বকে অ্যাগেইন কি দ্বারা প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরে উত্তর হিসেবে হাউ টু সুইম পেলাম। এই কারণে হাউ টু সুইম হচ্ছে আমার নো ভার্বের অবজেক্ট, অতএব এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে আসি এ ওম্যান ইন দ্য উইন্ডো। এ ওম্যান ইন দ্য উইন্ডো এটাও হচ্ছে আমার নাউন ফ্রেজ, কারণ হচ্ছে এটা হচ্ছে শাউটেড ভার্বের সাবজেক্ট। সো এ ওম্যান ইন দ্য উইন্ডো এই পুরোটাই হচ্ছে ভার্বের সাবজেক্ট, এই কারণে এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। যদি আমরা এখান থেকে এটাকে বাদ দেই তাহলে ওমেন ইন দ্য উইন্ডো কোন ফ্রেজ হবে? Noun phrase. নাউন ফ্রেজ, ডিটারমিনারের পরে আছে। আমি যদি ওমেনটাকেও এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে ইন দ্য উইন্ডো কোন ফ্রেজ হবে? Adjective. অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ওমেন কোথায়? ইন দ্য উইন্ডো। ওমেন কোথায়? ইন দ্য উইন্ডো। সো ইন দ্য উইন্ডোটা ওমেনকে মডিফাই করতেছে, যে কারণে উইমেন কে মডিফাই করার কারণে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর ইন এটাও যদি আমরা বাদ দেই তাহলে শুধু দা উইন্ডো কোন ফ্রেজ হবে? Noun phrase. নাউন ফ্রেজ। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসি শি বট এ ডিসেন্ট ব্ল্যাক শার্ট। শি বট এ ডিসেন্ট ব্ল্যাক শার্ট। কি কিনেছে? এ ডিসেন্ট ব্ল্যাক শার্ট। অতএব এ ডিসেন্ট ব্ল্যাক শার্ট হচ্ছে আমার বট ভার্বের অবজেক্ট, তাই এটাকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ পাই সেটাকে আমরা কোন ফ্রেজ বলবো? Noun phrase. নাউন ফ্রেজ। এরপর কমপ্লিমেন্ট হিসেবে কে কে বসে? Noun, pronoun, and নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো প্রোনাউন ফ্রেজ যেহেতু নাই, প্রোনাউন ফ্রেজটাকে আমরা বাদ দিলাম। সো কমপ্লিমেন্ট হিসেবে আমার নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। আই মিন নাউন ফ্রেজও হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, তাই না? adjective. হিজ বেস্ট ফ্রেন্ড ইজ এ ইয়েলো ক্যাট। এই ইয়েলো ক্যাট এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট, কারণ এটা লিঙ্কিং ভার্ব আর এটা সাবজেক্ট কে বোঝাচ্ছে। বেস্ট ফ্রেন্ডটাকে? ইয়েলো ক্যাটটাই, ক্যাটটাই বেস্ট ফ্রেন্ড। তো এই ইয়েলো ক্যাট হচ্ছে আমার কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমার প্রশ্ন, তাহলে এটাকে আমি কোন ফ্রেজ বলবো? যেহেতু এটা কমপ্লিমেন্ট, সে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এখন এটাকে কি আমি নাউন ফ্রেজ বলবো নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো? বলতে পারবেন? No, sir. আচ্ছা, আরেকটা দেখাই, হি ইজ ভেরি গুড। ভেরি গুডটাকে কি? সো এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই কারণে ভেরি গুডকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারে, নাউন ফ্রেজও বলতে পারে। এখন কোন ফ্রেজ বলবো? তো এটার ক্ষেত্রে একটা রুল অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে এই যে কমপ্লিমেন্ট, এটার শেষের শব্দটা হচ্ছে নাউন, অতএব এই কারণে এটাকে আপনি বলবেন নাউন ফ্রেজ। আর এটা সব শেষের শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে এটাকে বলবেন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে আমরা যদি কোনো ফ্রেজ পাই, সেটা শেষের শব্দটা যদি নাউন হয় সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ, আর সেটা যদি লাস্টের শব্দটা অ্যাডজেক্টিভ হয় সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারছি? Yes, sir.
আমি কি আসলে বোঝাতে পারতেছি না নাকি আপনাদের রেসপন্স ইচ্ছা করে করতেছেন না, কোনটা বুঝতেছি না। ওকে, দেখি। এগুলো হচ্ছে আপনাদের জন্য পড়ায় আসা পড়া আর কি। সো হিউজ বিউটিফুল হোম কোন ফ্রেজ? Noun phrase. ভেরি গুড। দা উইন্ডো? Noun phrase. অ্যাবাউট ইজ গোয়িং, গোয়িং হিজ গোয়িং দেয়ার? Noun phrase. প্রত্যেকটাই নাউন ফ্রেজ, বিকজ ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে কোনো কিছু থাকলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। কেন? কারণ ডিটারমিনারের কাজ হচ্ছে ডিটারমাইন করা কাকে, নাউনকে। অতএব ডিটারমিনারের পরে কোনো কিছু থাকলে সেটা নাউন। আর প্রেপোজিশনের ক্ষেত্রে প্রেপোজিশনের পরে একটা অবজেক্ট থাকবে, এই কারণে ডিটারমিনার বা প্রেপোজিশনের পরে যদি আপনারা কিছু পান সেটা অবশ্যই নাউন। অন দ্য রুফ কোন ফ্রেজ? Adjective. অ্যাডজেক্টিভ। কিটকে মডিফাই করতেছে। কিট কোথায়? অন দ্য রুফ। দা বয় ইন দ্য শপ, শি বট এ বিউটিফুল ব্রাউন চেয়ার। খেয়াল করে দেখেন, এখানে ইন দা শপ দা বয় কে বোঝাচ্ছে, এ বিউটিফুল ব্রাউন চেয়ার কে বোঝাচ্ছে, উইথ লং হেয়ার লেডি কে বোঝাচ্ছে, এ কাপ ফুল অফ টি কাপ কে বোঝাচ্ছে, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল কে বোঝাচ্ছে। তো প্রত্যেকটা শব্দ একটা না একটা নাউন কে মডিফাই করতেছে ফ্রেজ, যে কারণে প্রত্যেকটা ফ্রেজ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক সেম ভাবে এখানে যে ফ্রেজ গুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কোনোটা না বুঝে থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আপনারা একটু পড়েন, আমি আর এক্সপ্লেন না করি। ওকে, সবার ওকে? জি স্যার। তাহলে এগুলো হচ্ছে এক্সারসাইজ, এগুলো আমরা একটু করে ফেলি। ইট ইজ রেনিং ক্যাটস এন্ড ডগস কোন ফ্রেজ? Adverb. Adverb. অ্যাডভার্ব।
जी सर। আচ্ছা, ভেরি গুড। তারপরটা एडजेक्टिव। অ্যাডজেক্টিভ। আর পরেরটা দেখেন তো বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। नाउन। হুম, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। এটা কেন অ্যাডভার্ব, এটা কেন অ্যাডজেক্টিভ, আর এটা কেন নাউন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি এগুলো। এগুলো তো আমরা পড়ছি, সো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এবার এখানে তাও আরেকবার বলে দিচ্ছি, দেখেন প্রেপোজিশনাল ফ্রেজ দুই প্রকার ছিল, তার মধ্যে একটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। ওগুলাকে আমরা চোখ বন্ধ করে প্রেপোজিশনাল ফ্রেজ বলি। যেমন এই যে ইন অর্ডার টু, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রত্যেকটাই প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। তো এগুলোকে চোখ বন্ধ করে প্রেপোজিশনাল ফ্রেজ বলবো। এরপর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন আমরা অনেক রকম দেখি, যেমন সিন্স, ইফ, দো, অলদো, এন্ড, বাট। অনেক কনজাংশন আমরা চিনি, ব্যবহার করি। আবার এই কনজাংশন গুলোও আমরা চিনি। এই কনজাংশন গুলো হচ্ছে একাধিক শব্দ মিলে একটা একটা কনজাংশন। যেহেতু এগুলো একাধিক শব্দ মিলে একটা একটা কনজাংশন, এই কারণে এগুলোকে আমরা কনজাংশনাল ফ্রেজ বলবো। এরপর হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তো যেই ফ্রেজটার পরে একটা ইন্টারজেকশন সাইন আছে, সেই ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপরে আসি ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ হচ্ছে আমাদের দুই প্রকার। প্রথম প্রকার, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের টোটাল টেন্স আছে 12টা। তার মধ্যে দুইটা টেন্সে স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব নাই। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর বাকি প্রত্যেকটা টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। যেমন শি ইজ রাইডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। হি হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। মাস্ট রিচ, মডেল অক্সিলারি প্লাস একটা ভার্ব। হ্যাভ বিন প্লেইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অক্সিলারি প্লাস মেইন ভার্ব। তো এগুলোতে ভার্বের সংখ্যা একাধিক, এই কারণে এগুলোকে বলবো আমরা ভার্ব ফ্রেজ। এতটুকু বোঝা গেছে? जी सर। এর বাইরে আরেকটা ভার্ব ফ্রেজ আছে, সেটা হচ্ছে, যেমন ধরেন লুক মানে হচ্ছে দেখানো বা মনে হওয়া, কিন্তু লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। তো লুকের সাথে আফটার কথাটা যুক্ত হয়ে আরেকটা নতুন মিনিং হয়েছে। লুক মানে দেখানো বা মনে হওয়া, আফটার মানে পরে, কিন্তু লুক আফটার মানে আবার দেখাশোনা করা। সো ভার্বের সাথে প্রেপোজিশন যোগ হয়ে যখন নতুন একটা অর্থ গঠন করে, সেটাকে আমরা বলি
গ্রুপ ভার্ব বা ভার্ব ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, সো ভার্ব ফ্রেজ আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ভার্বের সাথে প্রেপোজিশন, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব টেন্সের ক্ষেত্রে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। কম্পিউটারটা আবার হ্যাং করে কেন? ওই দিন ঠিক করে আনলাম মাত্র। আচ্ছা, এখন আসেন অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে শেখাবো। সো বাই দ্য ওয়ে, এ ককরোচ এটা কোন ফ্রেজ এবং অন টপ অফ দ্য রেজাল্ট এটা কোন ফ্রেজ, একটু আইডিয়া করে বলতে পারেন কিনা দেখেন। Close. স্যার অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ প্লাস পরেরটা আচ্ছা, পরেরটা। পরেরটা অ্যাডজেক্টিভ। সো আমরা দেখতে পাচ্ছি অন টপ। ফার্স্টেরটা নাউন হবে না? আচ্ছা, আসতেছি, আমি অ্যাডজেক্টিভ দিয়ে আসতেছি। সো অন টপ অফ দ্য রেজাল্ট কাকে বোঝাচ্ছে? The boy. সো নাউনকে যেটা মডিফাই করে সেটা কি? Adjective. এক ককরোচ কাকে বোঝাচ্ছে? থ্যাংক ইউ। তো নাউনকে যেটা মডিফাই করে সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। সো আমাদের সরল মনে আমরা অন টপ অফ দ্য রেজাল্ট কেও অ্যাডজেক্টিভ বলছি, এক অক্রোচকেও অ্যাডজেক্টিভ বলছি, বাট দুঃখের বিষয় হচ্ছে অন টপ অফ দ্য রেজাল্ট এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এক অক্রোচকে এটাকে অ্যাডজেক্টিভ বলা যাবে না, এটাকে বলতে হবে আমার নাউন ফ্রেজ। ওকে, ও আমার কথা এতটুকু বোঝা গেছে? স্যার বুঝছি, কমা আছে। না না, আমি যতটুকু কথা বলছি এতটুকু বোঝা গেছে কিনা, পরে তো আরো বলবো। জি স্যার। এখন আসেন, ককরোচকে আমরা তাহলে কেন অ্যাডজেক্টিভ না বলে নাউন বলবো? এখানে বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। অন টপ অফ দ্য রেজাল্ট দা বয়কে মডিফাই করছে, কিন্তু এক ককরোচ ইনসেক্টকে মডিফাই করে না, রিনেম করছে। মডিফাই করা এক জিনিস, রিনেম করা এক জিনিস। এখন আপনাদেরকে এই কথাটা বলে লাভ নাই যে এটা রিনেম করছে কিভাবে আর এটা মডিফাই করছে কিভাবে। সো আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাচ্ছি, এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখেন, আশা করি তখন কিছুটা ধরতে পারবেন। অন টপ অফ দ্য রেজাল্ট এটা বাদ দিয়ে সেন্টেন্সটা করেন, সেন্টেন্স হয়। জি স্যার, হয়। তারপর ইজ লুকিং অ্যাট দ্য স্কাই। এবার দা বয় বাদ দিয়ে সেন্টেন্সটা পড়েন। হয় না স্যার। এটা আসলে সাবজেক্ট হতে পারতেছেন না। কেন পারতেছে না? কারণ এটা তো আসলে অ্যাডজেক্টিভ, যে কারণে সে সাবজেক্ট হতে পারতেছে। অ্যাডজেক্টিভ সাবজেক্ট হয় না। পরেরটাই আসি, এক অক্রোচ বাদ দিয়ে সেন্টেন্সটা করি আমরা।
ওমা কেউ আনসার দেয় না, এক অক্রোচকে বাদ দিয়ে সেন্টেন্সটা কি হয়? জি স্যার হয়। ইনসেক্টকে বাদ দিয়ে সেন্টেন্স হয়? জি স্যার হয়। তার মানে ইনসেক্টও সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এক অক্রোচও সাবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে, তাই না? জি স্যার। Okay. তো এটা যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে, তার মানে শিওর এটা অ্যাডজেক্টিভ না। অতএব এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনারা বুঝবেন যে আসলে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ না। বাই দ্য ওয়ে, এখন আসেন, এই একটা নাউন, এটাকে নাউন বলছি কারণ এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে। আর এক অক্রোচকেও আমরা নাউন বলতেছি কারণ এটাও সাবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে। এখন আমরা পজিটিভের ডেফিনিশনটা দেখব। দুইটা নাউন পাশাপাশি বসে, আবার বলছি, দুইটা নাউন পাশাপাশি বসে যদি একই জিনিসকে বোঝায় তখন সেটাকে, আবার বলতেছি, দুইটা নাউন পাশাপাশি বসে যখন একই জিনিসকে বোঝায় তখন এই দুইটার যে কোনো একটাকে অ্যাপোজিটিভ বলে। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি ইনসেক্ট অ্যাপোজিটিভ নাকি ককরোচ অ্যাপোজিটিভ, কোনটা আনসার দিবেন? আচ্ছা, বলেন এইগুলোতে কোনটা কোনটা অ্যাপোজিটিভ, প্রথমটাতে কোনটা অ্যাপোজিটিভ আর দ্বিতীয়টাতে কোনটা অ্যাপোজিটিভ? So the insect are positive. হুম? The insect are positive. হ্যাঁ, প্রথমটাতে হচ্ছে কোনটা, ডাইনসেক্ট। জি স্যার। দ্বিতীয়টাতে দুইটাতেই দা ইনসেক্ট অ্যাপোজিটিভ। এবার একটু ভালো করে খেয়াল করুন, এই যে এক অক্রোচ, এক অক্রোচের আগে একটা কমা আছে পরে একটা কমা আছে, তাই না? জি স্যার। এই কারণে এক অক্রোচটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমি যদি এক অক্রোচের এখান থেকে কমাটা তুলে ফেলি তখন দা ইনসেক্ট হয়ে যাবে আমার অ্যাপোজিটিভ। আমি কি বোঝাতে পারছি? আরেকবার একটু বলবেন? আবার দেখেন, এক অক্রোচের আগেও কমা আছে পরেও কমা আছে, তাই না? আছে না নাই? জি স্যার রাখেন। পরেরটার আগে এবং পরে দুই দিকে কমা থাকলে এটাই অ্যাপোজিটিভ, এক অক্রোচ। কিন্তু আমি যদি এই পরেরটার থেকে এই কমাটা তুলে ফেলি তাহলে এখন কমা কয়টা হয়েছে? একটা। তখন প্রথমটা অ্যাপোজিটিভ। ঠিক আছে? তো এইখানে হচ্ছে দা ইনসেক্ট আমার অ্যাপোজিটিভ, কিন্তু আমি যদি এখানে এক অক্রোচের পরে কমা দিয়ে দিই তাহলে এই ককরোচ হচ্ছে এক অক্রোচ হচ্ছে অ্যাপোজিটিভ। ভেরি গুড। এখানে এক অক্রোচের ক্ষেত্রে, সরি এক অক্রোচ বলছি, পজিটিভের ক্ষেত্রে আমরা কিছু পাংচুয়েশনের বিষয় আছে। যেমন ধরেন এই যে রবি,
হট টেম্পার টেনিস প্লেয়ার কে বোঝাচ্ছে? সো যেহেতু এখানে একটা কমা আছে, তাই এই হট টেম্পার টেনিস প্লেয়ার হচ্ছে আমার অ্যাপোজিটিভ। আর এখানে দেখেন হট টেম্পার টেনিস প্লেয়ারের আগেও কমা আছে, পরেও কমা আছে, তাই এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তো পজিটিভ ভার্বের আগেও থাকতে পারে, এই যে চার্জ ভার্বটা ভার্বের আগেও থাকতে পারে, ভার্বের পরেও থাকতে পারে। ভার্বের পরে যদি আমরা পজিটিভ দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, মাই ব্রাদার অফেন লাইকেন্স হিমসেলফ টু জিউস। এই জিউস, এই জিউসের জন্য আমরা একটা পজিটিভ আনলাম, যেটা হচ্ছে দ্য গড অফ থান্ডার। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, শুধু একটা কমা দিয়ে অ্যাপোজিটিভটা লিখতে পারি, অথবা ব্র্যাকেটের মধ্যে অ্যাপোজিটিভটা লিখতে পারি, অথবা এম ড্যাশটা দিয়েও অ্যাপোজিটিভ লিখতে পারি। এগুলো জাস্ট আপনাদের রিটেনের জন্য লাগবে, এটা অ্যাপ্রিলের জন্য কোনো কাজে আসবে না। জাস্ট রিটেনের জন্য পাংচুয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, শিখে নেবেন। এখানে আছে, আশা করি বোঝাতে পারছি। স্যার এই টপিকটা আরেকবার বললে ভালো হতো। এটা হ্যাঁ, লাস্টেরটা হ্যাঁ, মানে এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি না। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ পিচ্ছি ঘুমাইছে তো, আবার উঠে যাবে আমার গলার সাউন্ড। আমার সাউন্ড কি কম আসতেছে? না স্যার, আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না এটা। ও আচ্ছা, হ্যাঁ, দেখেন, এই যে আমরা জিউসের জন্য একটা পজিটিভ আনলাম, সেটা হচ্ছে দা গড অফ থান্ডার। তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? আমরা চাইলে জিউসের পরে একটা কমা দিয়ে পজিটিভটা লিখতে পারি, আমরা চাইলে কমা না দিয়ে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, অথবা আমরা কমাও দিব না, ব্র্যাকেটে দিব না, এরকম একটা এম ড্যাশ দিয়েও আমরা পজিটিভটা লিখতে পারি। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার এখানে যে প্রথমে একটা সেন্টেন্স ছিল, এ হট টেম্পার টেনিস প্লেয়ার রবি চার্জ দ্য এম্পায়ার, তো এইখানে মানে রবির পরে তো কোনো কমা নাই। সেজন্য আগেরটা পজিটিভ। ও, জি স্যার, বুঝতে পারছি এবার। এবার আসি পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নাম শুনছেন? শুনেন জি নাই স্যার। মনে না? না স্যার, আজকে শুনলাম। কি বলেন, গো এর প্রেজেন্ট পার্টিসিপল কি? গো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল কি? going, গোয়িং। আর পাস্ট পার্টিসিপল? gone, গন। সকল আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেছে? জি, আচ্ছা, এখন একটা ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও শুরু হতে পারে, ভার্ব বলতেছি, একটা ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও শুরু হতে পারে, পাস্ট পার্টিসিপল দিয়েও শুরু হতে পারে। যেমন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এটা একটা পার্টিসিপল ফ্রেজ। আবার এটা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এটাও একটা পার্টিসিপল ফ্রেজ। এতটুকু কি বোঝা গেছে? রেজিং দেয়ার হ্যান্ডস প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তাই সেটা পার্টিসিপল ফ্রেজ। মেড অফ প্লাস্টিক, এটাও পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, পাস্ট পার্টিসিপল, তাই এটাও পার্টিসিপল। সো পার্টিসিপল ফ্রেজ দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল দিয়ে। এতটুকু কি ওকে কিনা? জি স্যার। এই পার্টিসিপল ফ্রেজ গুলোকে যদি বলা হয় কোন পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে, আমি আবারও বলছি, পার্ট অফ স্পিচ। পার্টিসিপল কিন্তু পার্ট অফ স্পিচ না। যদি জিজ্ঞেস করা হয় পার্টিসিপল ফ্রেজ কোন কোন পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে, আপনাদের উত্তর হবে অ্যাডজেক্টিভ এবং Adverb. অ্যাডভার্ব। তো দেখেন, দ্য স্টুডেন্টস রেজিং দেয়ার হ্যান্ডস, এই পার্টিসিপল ফ্রেজটা কাকে মডিফাই করতেছে? The student. তাহলে এটাকে আমরা কোন ফ্রেজ বলবো? Adverb. অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই পার্টিসিপল ফ্রেজটা কাকে মডিফাই করতেছে? ড্র্যাগিং What? মানে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াককে।
কিভাবে হাঁটছে? সে কিভাবে হাঁটছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে। সো ড্র্যাগিং হিজ লেফট ফুট কাকে মডিফাই করতেছে? ভার্বকে। আর ভার্বকে যেহেতু মডিফাই করতেছে, এই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। পরেরটা আসি। মেড অফ প্লাস্টিক কাকে মডিফাই করতেছে? যাচ্ছে চেয়ার। তো চেয়ার হচ্ছে নাউন, এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন, এই পার্টিসিপল ফ্রেজটা সেন্টেন্সের শুরুতে আছে। পার্টিসিপল ফ্রেজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় এবং তারপরে কমা থাকে, সেটাকে আপনারা অ্যাডজেক্টিভও বলতে পারেন, অ্যাডভার্বও বলতে পারেন, তবে পরীক্ষার জন্য অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, দুইটাই কারেক্ট, তবে পরীক্ষায় আসলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। সো পার্টিসিপল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং তারপরে কমা থাকে, সেটা অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ পরীক্ষার জন্য। এখন আপনাদের এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, স্যার কমা মেড অফ প্লাস্টিকের আগেও কমা আছে, পরেও কমা আছে, এটাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন বলছি, এটাকে আমি পজিটিভ না বলবো? এরকম কারো প্রশ্ন আছে? জি স্যার তো এটা আমি তো সেন্টেন্স শুরুতে মেক করতে পারতেছে না। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সেন্টেন্স মেক করতে পারতেছে না যদি আগের পার্টটা বাদ দিই। হ্যাঁ, আহ, দুইটা ইস্যু। প্রথম কথা হচ্ছে এটা সাবজেক্ট হচ্ছে না, তারপরেও একটা বড় বিষয় আছে। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছি, পার্টিসিপল ফ্রেজ হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। মনে আছে? জি স্যার একটু আগে বলি। আর অ্যাপজিটিভ মানে কোন ফ্রেজ? নাউন নাউন ফ্রেজ। তো পার্টিসিপল ফ্রেজ তো নাউন হওয়ার প্রশ্নই নাই, অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভ হবে, না অ্যাডভার্ব হবে। তো এটা যেহেতু পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তার তো নাউন হওয়ার প্রশ্নই আসে না। আর সে যেহেতু নাউন হবে না, তাহলে তো তার পজিটিভ হওয়ার প্রশ্নই আসে না, আগে কমা থাকলো কি পরে কমা থাকলো। তো যাদের মনে প্রশ্নটা ছিল ওরা কি ক্লিয়ার? জি স্যার ওকে। এবার আসেন, পার্টিসিপল ফ্রেজ যখন আমরা বাক্যে ব্যবহার করব, তখন পাংচুয়েশনটা কেমন করবো, এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আমার সাথে সাথে দেখেন, পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে আছে না? আনসার দিবেন। পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে। কি কি বললাম? আবার বলছি, পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, সেন্টেন্সের শেষেও থাকতে পারে, সাবজেক্ট আর ভার্বের মাঝখানেও থাকতে পারে। দেখি বলেন। পার্টিসিপল সেন্টেন্সের ফ্রেজ শুরুতে সেন্টেন্স শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, আর সাবজেক্টের ভার্বের মাঝখানে থাকতে পারে। ভেরি গুড। এখন আসেন, পার্টিসিপল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে তারপরে অবশ্যই কি হবে? কমন ইউজ করতে হবে। কমা ইউজ করতে হবে, মাস্ট। এরপরে আসেন, পার্টিসিপল ফ্রেজ যদি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে থাকে, কমা দিলে দুইটা দিবেন, আর না দিলে একটাও দিবেন না। বোঝা গেছে? একই জিনিস। কমা দিলে দুইটা দিবেন, না দিলে একটাও দিবেন না পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে। তাহলে তার মানে পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে থাকলে অবশ্যই কমা হবে, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে থাকলে কমা দিতে পারি, কিন্তু দিলে দুইটা দিতে হবে, আর না দিলে একটাও দিব না। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার এবার আসছি পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শেষে থাকলে, এটাই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, এই দুইটা সেন্টেন্স পড়েন। এই জায়গায় আমি কমা দেই নাই, আর এই জায়গায় কমা দিছি। লাস্টেরটাই আসি।
মারিয়া রিস্কড প্যাটিং দ্য ডগ ওয়েজিং ইজ টেল। ওয়েজিং মানে হচ্ছে নাড়ানো, ল্যাস নাড়ানো। ওয়েজিং ইজ টেল, ল্যাস নাড়ানো। ল্যাস কে নাড়াচ্ছে? Dog. ডগ। ভেরি গুড। কুপার এনজয় ডিনার এট অদ্রিস হাউস এগ্রিং টু ইট বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ার জন্য এগ্রি করছে কে? কুপার। Cooper. কুপার। দেখেন, পার্টিসিপল ফ্রেজ যদি সেন্টেন্সের শেষে থাকে এবং সে যাকে মডিফাই করছে তার পাশাপাশি থাকে, তাহলে কমা দিবেন না, দিলে ভুল হবে। এরপর পার্টিসিপল ফ্রেজ যদি সেন্টেন্সের শেষে থাকে এবং সে যাকে মডিফাই করছে তার থেকে দূরে থাকে, অবশ্যই কমা দিতে হবে। এখানে কমা না দিলে ভুল হবে, কারণ আপনি যদি লাস্টেরটাই আসি, ডগের পরে কমা দেন, তখন টিচার বুঝবে মারিয়া লেস নাড়াচ্ছে। আর এখানে যদি আপনি হাউসের পরে কমা না দেন, তখন টিচার বুঝবে বাড়ি বিরিয়ানি খেতে চাইছে। সো কমা দিয়ে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে কমার কারণে। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আজকে ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফিজ।